পেয়েছেন? কলিকের ডাকে ঘুম ভাঙে ফারজাদের। ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে চিন্তায় পড়ে খুব। তার এই আচানক ঘুমের কারণ অনুধাবন করতে পারে না। কলিক একটা ফাইল হাতে তার সামনে দাঁড়ান, জিজ্ঞেস করলো, অসুস্থ নাকি? হঠাৎ এভাবে ঘুমিয়ে পড়লেন যে? ফারজাদ চেয়ার টেনে সোজা হয়ে বসে বলল, না না, শরীর ঠিক আছে। ঘুমিয়ে পড়লাম কি করে সেটাই বুঝতে পারছি না। আপনি কি ফাইল নিয়ে এসেছেন দেখি। কেবিন খালি এখন। ফারজাদ এখনো তার চিন্তায় বিভোর। সে ঘুমিয়ে পড়ল কি করে? অনেক ভেবে মনে পড়ল জারার দেওয়া কফিটা খেয়ে ল্যাপটপে কাজ করার মাঝে হঠাৎ প্রচণ্ড ঘুমে চোখ বন্ধ হয়ে আসে, আর তারপরে অদ্ভুতভাবে ঘুমিয়েও পড়ে সে। এই ব্যাপারটা মোটেও স্বাভাবিক লাগছে না তার। কফি খাওয়ার পর এমন ঘুম আসবে কেন? আশ্চর্য। ভাবতে ভাবতে মেঝেতে চোখ যায় তার। সাদা টাইলসের উপর বেশ কয়েকটা ছোট ছোট চুল। সে এই জায়গায় এমন চুল দেখে অবাক হয়। সঙ্গে সঙ্গে নিজের মাথায় হাত দেয়, ভালোভাবে বোঝার চেষ্টা করে তার চুল ঠিক আছে কিনা। তালুর উপর বরাবর অংশের চুলগুলো একটু আলাদা ঠেকলো বোধ হয়। মনে হলো সেগুলো কাটা হয়েছে। সে এবার দ্রুত ওয়াশরুমে যায়। আয়নায় খেয়াল করে ভালোভাবে। সে চুলের ব্যাপারে সচেতন বেশ। সেলুনে গিয়ে সতর্কতার সাথে চুল কাটে। এই চুল এদিক থেকে ওদিক হলেও সে টের পায়। তালুর অংশের চুল ছোট, সেটা আপাতত দৃষ্টিতে ধরা না গেলেও সে ঠিকই বুঝতে পেরেছে। ব্যাপারটা তার এখন বোধগম্য হচ্ছে না যে যারা তার চুল কাটবে কিসের জন্য। বিকেলের দিকে ফারজাদের বাসায় আসে প্রিয়তা। নেহাল টিকিট কাটতে গিয়েছে যে এখনো আসেনি। একা রুমে ভালো লাগছিল না বলে এখানে আসা তার। তার উপর আফসারের বলা কথাগুলোতে মন খসখস করছে ভীষণ। প্রিয়তাকে পেয়ে মৌমি খুশি। দিলরুবা বেগমও বসার ঘরে বসে তিনজন কথা বলছেন। প্রিয়তা আর তাদেরকে আফসারের প্রস্তাবের কথা জানায়নি। এরই মাঝে ফারজাদের কল দিলরুবা বেগমের ফোনে। তিনি রিসিভ করেন। ফারজাদের রুষিত স্বর। দিলরুবা বেগম কারণ জানতে চাইলে ফারজাদ সব খুলে বলে। সব শুনে তিনিও হতবম্ব। বলে ওঠেন, তোমার চুল দিয়ে জারার কি কাজ? ও তোমার চুল কাটতে গেল কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না আম্মি। উনি কোন সাহসে আমার চুল কাটলেন? আচ্ছা, রেগো না এখন, আগে বাসায় এসো, তারপর এটা নিয়ে কথা বলা যাবে। ফোন কাটলেন তিনি। প্রিয়তা চিন্তিত স্বরেই জিজ্ঞেস করলো, কি হয়েছে আন্টি? আর বলো না, জারা মেয়েটা যা শুরু করেছে না, আজ নাকি ফারজাদকে কফি খেয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তার চুল কেটে নিয়েছে। ছেলেটা এখন বেজায় ক্ষিপ্ত, ওর চুলে কারোর হাতের স্পর্শ সহ্য করে না। প্রিয়তা হকচকিয়ে উঠে বলল। চুল কাটবে কেন? মমি রেগে বলল। মেয়েটা বোধহয় পাগল, নয়তো এসব করে কে? প্রিয়তা ভাবল গভীরভাবে। এভাবে কফি খাইয়ে ঘুম পাড়িয়ে চুল কেটে নেওয়াটা মোটেও স্বাভাবিক বিষয় না। সে অনেক আর্টিকেল পড়েছিল। আজকাল ভালোবাসা পেতে নাকি মানুষ সব জঘন্য পন্থাও অবলম্বন করছে। আর তারই মধ্যে একটা হলো কালো জাদু। হঠাৎই অদ্ভুত ভয়ে বুকে মোচড় দিল তার। যারা মেয়েটাকে ফারজাতের প্রতি যে পরিমাণ উন্মাদ দেখেছে, মেয়েটা আবার এমন কিছু করার কথা ভাবছে না তো? প্রিয়তা নিজের ভাবনাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলো আপাতত। ফারজাতের মুখ থেকে পুরোটা শুনেই তবে কিছু বলবে, এর আগে না। ফারজাত আসার আগে নিহাল প্রিয়তার খোঁজ নিয়ে ফারজাতদের বাড়িতে আসে। টিকিটের ব্যবস্থা করে ফেলেছে সে। 3 দিন পর ফ্লাইট। তাদের যাওয়ার কথা শুনে মৌমির মন খারাপ ভীষণ। দিলরুবা বেগমেরও তাই। প্রিয়তার মনেও মিশ্র অনুভূতি। দেশে ফেরার আনন্দের সাথে এই মানুষগুলোকে ছেড়ে যাওয়ার কষ্ট যোগ হয়েছে আবার। এখন সন্ধ্যা। মমি চা এনে রাখে ট্রি টেবিলে। সোফায় বসা বাকি মানুষ সবাই উদ্বিগ্ন, চিন্তিত। ফারজাদ চায়ের কাপে চুমুক বসালো। চোখে মুখে অপ্রসন্ন ভাব ব্যাপক। নিহাল বলল, মেয়েটা তো ভারী অসভ্য। এখন শিক্ষিত একটা মেয়ে হয়ে এমন একটা ছেলে মানুষই। দিলরুবা বেগম বললেন, ছেলে মানুষই নাকি তার অন্য উদ্দেশ্য? প্রিয়তা বলে উঠল সঙ্গে সঙ্গে। আমারও তাই মনে হয়, অন্য উদ্দেশ্য। ভ্রু কুঁচকালো ফারজাদ। বলল, কি উদ্দেশ্য? প্রিয়তা আমতা আমতা করেই বলল, আজকাল এইসবে কেউ বিশ্বাস না করলেও এরকমটা হচ্ছে সত্যি। কি হচ্ছে? ফারজাদ প্রশ্ন করল। প্রিয়তা অপ্রস্তুত সুরেই বলল, কালো জাদু। চমকালো ফারজাদ। বলল, কি? হ্যাঁ, ভালোবাসা পেতে এসব অনেক মানুষই করছেন, আর এটা খুব জঘন্য একটা কাজ।
ফারজাদ মেলাতে পারছে না কিছু। যারা কি এত নিচে নেমে গিয়েছে যে সব রেখে পরিশেষে সে কালো জাদুতে নামবে? দিলরুবা বেগম আঁতকে উঠলেন, ভয়ে বুক মোচড় দিল তার। কালো জাদু ভয়ঙ্কর জিনিস, জীবন ধ্বংস করে দেয় এটা। তিনি ভীত সুরেই বললেন, তাছাড়া আর কোনো কারণে যারা চুল কাটবে, এসব চুল নখ শরীরের অংশ তো কালো জাদুতেই লাগে। শেষে কিনা ও আমার ছেলের উপর কালো জাদু করতে চাইছে। দিলরুবা বেগমের মুখ পাংশ বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। ভয়ে গলা শুকিয়ে উঠল তার। প্রিয়তা দিলরুবা বেগমের হাতের উপর হাত রেখে বলল, ভয় পাবেন না আন্টি, শয়তান কখনোই আল্লাহর বিপক্ষে জিততে পারে না। এত ক্ষমতা তার নেই, আপনার ছেলের কিচ্ছু হবে না। ফারজাদ প্রিয়তার দিকে চাইল। মেয়েটা কি সুন্দর তার মাকে সাহস দিচ্ছে, অথচই কিছুদিন আগেও সে নিজে কত ভীত ছিল। নিহাল বলল, তাহলে তো আমাদের পুলিশকে জানানো উচিত এক্ষুনি। এটা তো জঘন্য একটা কাজ। পুলিশ প্রমাণ ছাড়া কোনো কাজ করবে না নিহাল। এমন হলে তো আমাদের প্রমাণ লাগবে আগে। ফারজাদের কথায় সম্মতি জানিয়ে প্রিয়তা বলল, হ্যাঁ, পুলিশ কেস করতে প্রমাণ লাগবে। আর সব থেকে বড় কথা হলো, এইসব ব্যাপারে পুলিশের থেকেও আমাদের বেশি সাহায্য কোনো বড় হুজুর বা আলেম করতে পারবেন, যাদের এই বিষয়ে জ্ঞান আছে। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত, কারণ কালো জাদু ভয়ঙ্কর হয়। এটা যত সময়ব্যাপী চলবে তত বেশি প্রকট হয়ে উঠবে। ফারজাদ মাথায় হাত দিয়ে বসলো। জীবনে কখনো এসবের সম্মুখীনও যে হতে হবে তা সে কল্পনাও করেনি। এই জন্যই ভালোবাসার প্রতি এত বিমুখ তার। এটা মানুষকে অমানুষ বানাতেও দুবার ভাবে না। দিলরুবা বেগম অস্থির। তিনি বললেন, আমার পরিচিত এক হুজুর আছেন, উনি এসব নিয়েই কাজ করেন, ওনাকে খবর দিব একবার। প্রিয়তা কিছু বলার আগেই ফারজাদ বলল, আমরা তো অন্ধকারের উপর ঢিল ছুটছি, যদি এমনটা না হয়। না হলে তা আরও ভালো। হুজুর একবার তোমাকে দেখলেই সবটা বুঝতে পারবেন। জি আন্টি, আমারও তাই মনে হয়। প্রিয়তার সম্মতি পেয়ে দিলরুবা বেগম আশ্বস্ত হয়ে সেই হুজুরের সাথে যোগাযোগ করলেন। হুজুর জানালেন এখন তিনি অন্য এক জরুরি কাজে আছেন, আসতে পারবেন না, কাল সকালে আসবেন। এই সন্ধ্যা থেকে সকাল অনেকটা সময়, এই অনেকটা সময় অপেক্ষা করতে দিলরুবা বেগমের ভয় করছে। ফারজাদ নিজের ঘরে গেল। জুট ঝামেলা যেন আজকাল পিছুই ছাড়ছে না তার। যারার উপর তার বিরক্তির রাগ আর ক্ষোভের মাত্রা ত্বরান্বিত হলো বেশ। মেয়েটা এত ঘৃণ কাজ কিভাবে করতে পারে? আবার পরক্ষণে ভাবলো, এভাবে আন্দাজের উপর কারোর উপর দোষ চাপিয়ে দেওয়াটাও কি ঠিক হচ্ছে? অসহ্য লাগছে এসব। বসের কথায় আবার অফিসে জয়েন করাটাই হয়তো তার সব থেকে বড় ভুল ছিল। দিলরুবা বেগম নামাজ পড়ে ছেলের রুমে ছুটে এলেন। ফারজাদ তখন বিছানায় শোয়া। এমনিতেই নক করে ঢুকেন তিনি। আজ তারও প্রয়োজন বোধ করলেন না। ফারজাদ মাকে দেখে উঠে বসলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মি? দিলরুবা বেগম জবাব না দিয়ে বিড়বিড় করে অনেকগুলো দোয়া পড়ে ফারজাদের পুরো শরীরে ফু দিয়ে দিলেন। ফারজাদ জিজ্ঞেস করলো, কি করছেন এসব? বাবা, কালো জাদু থেকে বাঁচার সব থেকে বড় উপায় হলো 3 কুল পড়া, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস। 3 বার পরে সারা শরীরে ফু দিলে শয়তানের বদনজর থেকে বাঁচা যায়। ওই যারার উপর আমার কোনো বিশ্বাস নেই বাবা, আল্লাহর উপর বিশ্বাস রাখো তুমি। এই দোয়াগুলো তোমায় খারাপ নজর থেকে বাঁচাবে। ফারজাদ অম্লান হাসলো, বলল, এত ভয় পাবেন না আম্মি, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং তার দেয়া নিয়মকানুন মেনে চলে। কোনো কালো জাদু আমার কিচ্ছু করতে পারবে না। দিলরুবা বেগম অসহায় সুরে বললেন, না না, তুমি জানো না, 2 জিনিস দ্বারা সব সম্ভব, এক দোয়া আর এক কালো জাদু। দোয়া করে যেমন সব পরিবর্তন করা যায়, তেমনি কালো জাদু করেও সব করা যায়। আমার ভয় করছে, তবে আল্লাহর উপরেও আমার ভরসাও আছে অগাধ। উনি আমার ছেলেকে অবশ্যই রক্ষা করবেন। হ্যাঁ, রক্ষা করবেন। আর আপনার দোয়া তো আমার সাথে আছে। তা তো অবশ্যই। তুমিও আয়াতুল কুরসি আর 3 কুল পড়ে ফু দাও নিজেকে। এগুলোর অনেক ক্ষমতা। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। মাকে বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠালো ফারজাদ। মায়ের শুকনো মুখটা তাকে কষ্ট দিচ্ছে। কাল হুজুরের সাথে কথা বলে যারার মুখোমুখি হবে সে। মেয়েটাকে এসবের জবাবদিহি করতেই হবে। নিহাল আর প্রিয়তাকে দিলরুবা বেগম আজ রাতটা এখানে থাকতে বললেন। দিলরুবা বেগমের মনের অবস্থার কথা চিন্তা করে তারাও আর না করতে পারেনি। মৌমি বলল, যারা মেয়েটাকে দুটো থাপ্পড় দিতে পারলে আমি শান্তি পেতাম।
প্রিয়তা বলল, থাপ্পড় দিয়ে আর কি হবে বলো? উনি ভালোবাসা পাওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে গিয়েছেন। নয়তো এইসব করার আগে ওনার বিবেকে বাধতো অবশ্যই। উনার বিবেক বলে কিছু আছে নাকি? কি জঘন্য একটা মানুষ, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। থাক, ওনাকে নিয়ে সমালোচনা করে লাভ নেই। দোয়া করো আমাদের ধারণাটা যেন মিথ্যে হয়। হ্যাঁ, তাই করছি। আমার ভাইয়ের কিছু না হোক। আমার ভাইটা ভীষণ ভালো মানুষ। প্রিয়তা মমির গালে হাত রেখে বলল। আল্লাহর উপর ভরসা রাখো, কিচ্ছু হবে না। রাতের খাওয়া দাওয়ার পর আরও একবার ফারজাদকে আপাত মস্তক ফু দিয়ে দিলেন দিল্লুবা বেগম। ফারজাদ রুমে চলে আসে অতঃপর প্রিয়তা কিছুক্ষণ দিল্লুবা বেগমকে বুঝিয়ে সুঝিয়ে মমির ঘরে আসে। আবার কি ভেবে সে একবার ফারজাদের ঘরের সামনে যায়। দরজাটা ভিড়ানো। সে টুকটুক শব্দ করেই বলে, আসবো? আসুন। ভেতরে গেল প্রিয়তা। ফারজাদ ল্যাপটপ কোলে বিছানায় বসা। তাকে দেখে বলল। কিছু বলবেন? প্রিয়তা ইতস্তত সুরে বলল। রুকায়ার আয়াতগুলো জানেন আপনি? ফারজাদ বলল। হুম, সব জানি না। প্রিয়তা বলল। সূরা ফাতিহা, সূরা বাকারা 1 থেকে 5 আয়াত, সূরা বাকারা 102 আয়াত, সূরা বাকারা 163 থেকে 64 আয়াত, সূরা বাকারা 255 আয়াত, সূরা বাকারা 285 থেকে 286 আয়াত, সূরা আল ইমরান 18 থেকে 19 আয়াত, সূরা আরাফ 54 থেকে 56 আয়াত, সূরা আরাফ 117 থেকে 122 আয়াত, সূরা ইউনুস 81 থেকে 82 আয়াত, সূরা তহা 69 আয়াত, সূরা মুমিনুন 115 থেকে 118 আয়াত, সূরা সাফফাত 1 থেকে 10 আয়াত, সূরা আহকাফ 29 থেকে 32 আয়াত, সূরা আর রহমান 33 থেকে 36 আয়াত, সূরা হাসর 21 থেকে 24 আয়াত, সূরা জিন 1 থেকে 9 আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই সূরা এবং আয়াতগুলো সাধারণত রুকায়ার জন্য পড়া হয়। আপনি পড়তে পারেন, এগুলোতে ভীষণ উপকার আছে। ফারজাদ স্মিত হেসে বলল। আচ্ছা, পড়ব। আর আমার জন্য চিন্তা না করে এবার ঘুমিয়ে পড়ুন। একটা মানুষের জন্য আর কত দুশ্চিন্তা করবেন বলুন? প্রিয়তা বলল। আমার জন্যও আপনি কম করেননি, তাই আপনার বেলায় আমিও দুশ্চিন্তা না করে আর পারছি না। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। হবে না। আপনাদের এত এত দোয়ার ভিড়ে আমার কোনো ক্ষতি হবে না। প্রিয়তা প্রসন্ন হাসল, বলল। আচ্ছা, নিশ্চিন্ত হলাম। দোয়াগুলো পড়ে ঘুমাবেন। শুভরাত্রি। শুভরাত্রি। প্রিয়তা চলে গেল। ফারজাদ এবার বোধহয় একটু বেশি মুগ্ধ হলো মেয়েটার আচরণে। তাকে নিয়ে এত চিন্তা তার, আশ্চর্য। ঘড়িতে 8:30। বসার ঘরে পিনপতন নিরাপত্তা। সবার শুকনো চোখ মুখ। একজন 50 হুজুর বসে আছেন ফারজাদের মুখোমুখি। ফারজাদকে বেশ কিছু প্রশ্ন করার পর তিনি এখন চোখ বুজে বিড়বিড় করে কি যেন পড়ছেন। দিলরুবা বেগমের ভীত মুখশ্রী। প্রিয়তা, নিহাল আর মৌমিও সমান তালে চিন্তিত। ফারজাদ চুপচাপ বসে আছে নীরবে। হুজুর কি করছেন তা তার বোধগম্য হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর হুজুর চোখ মেলে তাকালেন। ফারজাদের আপাদ মস্তক ফু দিয়ে দিলেন তিনি। দিলরুবা বেগমের দিকে চেয়ে বললেন। জাদুর প্রভাব এখনও শুরু হয়নি, তবে এটা ঠিক যে কেউ ওনার সাথে খারাপ কিছু করতে চাইছে। ওই মানুষটার থেকে ওনাকে দূরে থাকতে হবে। আর একটা কথা, মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি আল্লাহর আরেক সৃষ্টি জিনদের মাঝেও ভালো খারাপ আছে। মূলত মানুষকে বিপদে ফালানো কিংবা ক্ষতি করে খারাপ জিনের কাজ। তবে আপনারা চিন্তা করবেন না, খারাপ জিনের সাথে লড়াই করার জন্য ভালো জিনও আছে। আপাতত ওনার কোনো ক্ষতি হবে না। তবে অবশ্যই ওনাকে 5 ওয়াক্ত নামাজ এবং সবসময় নিজেকে দোয়া দরুদ পড়ে ফু দিতে হবে। আর আমি প্রতি সপ্তাহে একদিন এসে রুকাইয়া করে যাব। ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। দিলরুবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। হুজুরকে হাদিয়া দিয়ে বিদায় জানালেন তিনি। বাড়ির সবাই কিছুটা হলেও আশ্বস্ত হলো। হুজুর চলে যাওয়ার পর দিলরুবা বেগম ফারজাদকে বললেন। তোমার আর ওই অফিসে চাকরি করার দরকার নেই ফারজাদ। ওই যারাকে আমি আর একটু বিশ্বাস করি না, ও আমার ছেলেটার ক্ষতি করে ছাড়বে। ফারজাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। যে আমিও তাই ভাবছি। আর ওই চাকরি করব না। এত ঝামেলা আমি আর নিতে পারি না। সে উঠে নিজের রুমে চলে গেল। দিলরুবা বেগম বসলেন সোফায়। দুশ্চিন্তায় কারোর আর খাওয়া হয়নি কিছু। প্রিয়তা বলল।
আজ নাস্তাটা আমি বানাই আন্টি। দিলরুবা বেগম মাথা নাড়িয়ে বললেন, না না, তুমি কেন বানাতে যাবে, আমি যাচ্ছি। আপনি বসুন আন্টি, যাওয়ার আগে একটা দিন না হয় আপনাদের রান্না করে খাওয়ালাম কিছু, ভালো লাগবে এতে আমার। দিলরুবা বেগম বললেন, তুমি কেন অযথা কষ্ট করতে যাবে মা? কষ্ট কেন হতে যাবে, আমি তো বরং খুশিই হব। নেহাল বলল, করুক না আন্টি, একটা দিন না হয় ওর হাতের নাস্তা দিয়েই দিন শুরু করলেন। প্রিয়তা জোড়াজুড়িতে দিলরুবা বেগম আর না রাজি হয়ে পারলেন না। প্রিয়তা খুশি মনে রান্না করে ঢুকলো। তার পেছন পেছন এলো মমিও। নিহাল বসার ঘরে অন্য সোফায় বসা, বলল, এখনো দুশ্চিন্তায় আছেন আন্টি? দিলরুবা বেগম তার দিকে চাইলেন, বললেন, মায়ের দুশ্চিন্তা কি আর এত সহজে কমে বাবা? ছেলেটাকে নিয়ে যে আমার কত চিন্তা। যতদিন পর্যন্ত না ওর সমস্ত দায়িত্ব আমি কারোর হাতে তুলে দিতে পারবো, ততদিন পর্যন্ত আমি নিশ্চিত হতে পারবো না। ফারজাদকে বিয়ে করিয়ে বউ আনুন, তারপর তার বউকেই না হয় সব দায়িত্ব দিয়ে আপনি অবসর নেবেন। ছেলেটাকে কি আর রাজি করাতে পারি? সেই তো কবে থেকে বিয়ের কথা বলছি, পাত্তাই দিচ্ছে না আমাকে। ওনার হয়তো এখনো পছন্দ আছে, তাই এত অপেক্ষা করছেন ব্যাপারটা। এমন হলেও তো আমি খুশি হতাম। ছেলেটা তো আমার এই দিকেও নেই, ওর প্রেম ভালোবাসার প্রতি ভীষণ বিমুখতা। ছেলেটাকে নিয়ে যে আমি কি করি। চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বরং দায়িত্ব নিয়ে একটা ভালো মেয়ে খুঁজে বের করুন, তারপর দেখুন ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারেন কি না। দিলরুবা বেগমের তখনই খেয়াল এলো, এখনই কি একবার নেহালকে তার বোনের কথা বলে দেখবে? বলাটা কি আদৌ উচিত হবে তার? তিনি দুটারায় পড়লেন। নেহাল খেয়াল করে পড়ল। আপনি কি কিছু বলতে চাইছেন আন্টি? দিলরুবা বেগম মৃদু হেসে বললেন, না মানে আসলে একটা কথা, কি করে যে বলি। কি কথা আন্টি, বলুন না। তুমি আবার কি নাকি মনে করো। ছেলে হিসেবে নির্দ্বিধায় বলতে পারেন। তাও দিলরুবা বেগম ইতস্তত করছেন। নেহাল বলল, আচ্ছা, বলতে না চাইলে জোর করব না। দিলরুবা বেগম জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা চালালেন। অতঃপর বললেন, তোমার বোন মানে প্রিয়তাকে আমার ভীষণ পছন্দ। মেয়েটা ভীষণ ভালো, মিষ্টি একটা মেয়ে। আমার মেয়ে মৌমি তো ওর জন্য পাগল। আমারও ওর ব্যবহার, ওর ব্যক্তিত্ব ভীষণ পছন্দ। আমার ছেলের দায়িত্বটা যদি আমি ওর হাতে দিতে পারতাম, তাহলে নিশ্চিন্ত হতে পারতাম পুরোপুরি। আমার প্রিয়তার উপর অনেক ভরসা। আমি জানি মেয়েটা আমার ছেলেটাকে ভালো রাখবে। নেহাল বাক খুয়ে বসল। মমির সাথে সাথে দিলরুবা বেগমও এমনটাই চান। সে অতি আশ্চর্যে বাকরুদ্ধ হয়ে বসে আছে। কি বলবে বুঝতে পারছে না। দিলরুবা বেগম বললেন, আমি তোমাদের মা বাবার সাথে কথা বলার কথা ভাবছিলাম। তোমরা দেশে ফিরলে কথা বলবো। এখন তুমি ফারজাদের বিয়ের কথা তোলাতেই তোমাকে আগে বলেছি। তোমার এই ব্যাপারে কি মতামত বাবা? নেহাল মাথা নুয়ে ঠোঁট কামড়ে ভাবল কি যেন, তারপর বলল, আন্টি, নিঃসন্দেহে আপনাদের মতো ভালো মানুষ হয় না। আপনারা আমার বোনকে একটা নতুন জীবন দিয়েছেন। আমি এবং আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো তার জন্য। আর ফারজাদদের কথা আর আলাদাভাবে কি বলবো, ওনার মতো ছেলে পাওয়া দুষ্কর। আপনার মতো শাশুড়ি আর ফারজাদের মতো স্বামী হয়তো প্রত্যেকটা মেয়েই তার মনোজাতে চায়। আর ভাই হিসেবে আমিও আমার বোনের সুন্দর ভবিষ্যৎই কামনা করি। আপনাদের কাছে থাকলে আমার বোন নিঃসন্দেহে ভালো থাকবে। কিন্তু আমার মা বাবা বা প্রিয়তা ব্যাপারটাতে রাজি হবে কিনা আমি বলতে পারছি না। আর এমনিতেই এই কয়েকটা দিন মেয়েটা যেসবের মধ্যে দিয়ে গিয়েছে, তারপর এই সিদ্ধান্ত নেওয়াটা ওর জন্য খুব কঠিন হয়ে পড়বে। দিলরুবা বেগম বললেন, হ্যাঁ, সেটা আমিও জানি। তাই বলছিলাম তোমরা দেশে ফিরো আগে, প্রিয়তা নিজের স্বাভাবিক জীবনটা ফিরে পাক আবার, তারপরেই না হয় আমি তোমার মা বাবার সাথে কথা বলবো। ঠিক আছে আন্টি, প্রয়োজন পড়লে আমি নিজেও আমার মা বাবাকে বোঝাবো। দিলরুবা বেগম খুশি হলেন, বললেন, আচ্ছা। মমি ভেজে রাখা পাউরুটি একটাতে কামড় বসিয়ে বলল, আচ্ছা আপু, তোমার ভাই তোমার থেকে কয় বছরের বড়? এই তো 6-7 বছর। মানে ফারজাদ ভাইয়ার সমবয়সী? তোমার ভাইয়ার বয়স কত? হবে হয়তো 29-30। হ্যাঁ, নিহাল ভাইয়ারও তাই। ও কি মিল উনাদের!
আর তোমার বয়স কত? 23, সামনের মাসে 24 হবে। তোমার? 21। কয়েক মাস পর 22-এ পড়বে, তার মানে আমারও কাছাকাছি বয়সে। তাই তো দেখছি। এ আপু, আমাদের অনেক মিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার ভাই বিয়ে করবে না? প্রিয়তা এই প্রশ্ন শুনে মমির দিকে তাকায়। মমি হেসে ফেলে বোকার মতো, দাঁত কিলিয়ে বলে, না মানে তোমার ভাইয়েরও কি আমার ভাইয়ের মতন বিয়ে না করার রোগ ধরেছে নাকি, সেটা জানার জন্যই জিজ্ঞাসা করছিলাম। প্রিয়তা ফের নিজের কাছে মনোযোগ দিয়ে বলল, করবে তো। মা বাবা ওনার জন্য মেয়ে দেখছেন, তবে পছন্দ মতো হচ্ছে না। কেন হচ্ছে না কেন? নিহাল ভাই বলছেন আমার যাকে পছন্দ তিনি তাকে বিয়ে করবেন, কিন্তু আমার তো বাংলাদেশি কোনো মেয়েকে পছন্দই হচ্ছে না। মমি ফেল করে চেয়ে বলল, তাহলে এখন কি বিদেশি মেয়েকে বিয়ে করাবে? হ্যাঁ, পাকিস্তানি মেয়ে বিয়ে করাবো ভাবছি। পাকিস্তানি মেয়েরা ভীষণ সুন্দরী হয়। মমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোমার কি এখানের কোনো মেয়ে পছন্দ হয়েছে? হয়েছে তো। কোন মেয়ে? প্রিয়তা তার দিকে চেয়ে বলল, মমি নামের একটা মেয়েকে আমার ভীষণ মনে ধরেছে, ভাবছি তাকেই ভাইয়ের বউ বানাবো। মমি চোখ নাড়িয়ে চাড়িয়ে বলল। এই নামটা খুব চেনা চেনা লাগছে। হুট করে নিজের নাম মনে পড়তে বিস্ফোরিত চোখে তাকায় সে, হতভম্ব হয়ে বলে, মৌমি তো আমার নাম। প্রিয়তা হেসে ফেলে, বলে, আমিও তো তোমার কথাই বলছি। ফারজাদ রিজানিটার পাঠিয়েছে। আর যারা খাবারটা কেবলই মুখে তুলেছিল যারা, গালাৎকরণ করার পূর্বেই সেটা তালুতে উঠে যায়, কাশতে আরম্ভ করে। রাফিক সাহেব পানির গ্লাস এগিয়ে দিলে যারা ঢকঢক করে শেষ করলো পুরোটা, তারপর বিস্ফোরিত চোখে চেয়ে বলল, এটা হতে পারে না। রফিক সাহেব ল্যাপটপটা যারার দিকে ঘুরিয়ে বলল, কিছুক্ষণ আগেই মেইলটা পাঠিয়েছে। সে আর একদিনের জন্য অফিসে আসতে চায় না। যারা ঠক কিনল, তবে কি এত চেষ্টা করেও সে শেষ পর্যন্ত ব্যর্থই হবে? সে কি কোনোভাবে ফারজাদকে নিজের করে পাবে না? রাগে অগ্নিশর্মা হয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিল তাই। রফিক সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা তার রীতিমতো উন্মাদ হয়ে পড়েছে। যারা চেয়ার ছেড়ে উঠল, রাগে কটমট করতে করতে বলল, আমি আসছি আব্বু। কোথায় যাচ্ছ? একটা জায়গায়, কাজ শেষে বাসায় চলে আসবো। তুমি দুশ্চিন্তা করো না। সে বেরিয়ে গেল। রফিক সাহেব মেয়ের যাওয়ার পানে চেয়ে আরও একবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়েটাকে যে কি করে পৌঁছাবেন সেটা তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না। চারিদিকে ফকফকা রোদ হলেও এই জায়গাটা যেন কেমন অন্ধকার আচ্ছন্ন। কেমন একটা বিশ্রী গন্ধ আসে এখান থেকে। পরিবেশটা যারা মোটেও পছন্দ না, তাও ঠেকায় পড়ে বারবার তাকে এখানে আসতে হচ্ছে। সে ভেতরে প্রবেশ করে। একজন লোক তাকে আটকে দিয়ে বলে, ভেতরে একজন আছেন, উনি বের হলে আপনি যাবেন। যারা দাঁড়ালো। গলায় পেঁচানো স্কার্ফটা দিয়ে নাক মুখ ঢেকে নিল সে। বেশ কিছুক্ষণ পর তার পালা এলো। ভেতরে গেল, অথপর গিয়ে বসলো হাঁটু ভেঙে। অসহায় সুরে বলল, এটা কি হলো বাবা? ভেবেছিলাম কিছু হলেও কাজ হবে, বরং হয়েছে তো তার উল্টো। ফারজাদ এখন চাকরিটাও ছেড়ে দিয়েছে। অদ্ভুত দেখতে লোকটা দাঁত কিরমির করে উঠল। বাসখাই স্বরেই বলল, হবে কি করে হবে? আমার পোষ্যগুলো তার কাছে ঘেঁষতে পারছে না। ও কোনো এক শক্তিশালী বন্ধনে বেষ্টিত, ওর ধারে কাছে যাওয়া এতটা সহজ নয়। আমার শক্তি পেরে উঠছে না। যারা অস্থির গলায় বলল, এবার উপায়? ও রক্ত নিয়ে আয়, রক্ত পেলে আমি শক্ত জাদু করতে পারবো। রক্ত? রক্ত আনা তো সম্ভব নয়। তাহলে তুই ওকে বলে যা। যারা মাথা নাড়িয়ে চটপটে সুরে বলল, না না, আমি ওকে ভুলতে পারবো না। তবে যা, যেটা বলছি সেটা কর গিয়ে। যারা উঠে দাঁড়ালো, বের হয়ে গেল সেখান থেকে। গাড়িটা আনমনে চালাচ্ছে, মাথায় ফারজাদের রক্ত জোগাড়ের চিন্তা। কিন্তু আদৌ এটা সম্ভব হবে কি? এত সব চিন্তার মাঝে সে খেয়ালও করলো না যে সে রং রোডে গাড়ি চালাচ্ছে, যার দরুন আচমকা এক গাড়ি মুখোমুখি হলো। হুঁশ ফিরতেই শক্ত ব্রেক কষলো যারা। আর একটুর জন্য মারাত্মক এক অ্যাক্সিডেন্টের কবল থেকে বেঁচে গেল তাই। সে ঘাবড়ে যায় খুব, নিঃশ্বাসের মাত্রা বাড়ে। অপর পাশে গাড়ি থেকে একজন নেমে আসে। যারা গাড়ির জানালাটা টোকা দিয়ে ইশারায় তাকে কাজ নামাতে বলে। যারা কাজ নামায়,
বিনয়ের সুরে সরিও বলে লোকটাকে, অথচই সে লোক সরি মানতে নারাজ। সে উল্টো যারার উপর চড়াও হয়ে বলে, পাগল হয়েছেন? উল্টো রাস্তায় গাড়ি চালাচ্ছেন কোন আক্কেলে? নাকি রাস্তাটা কিনে নিয়েছেন? কোনটা? আমি সরি বলেছি তো। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। আর উল্টো রাস্তায় গাড়ি চালানো একটা অপরাধ। একজন উকিল হিসাবে অপরাধটা ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব। যারা চোখ বুঝে নিজেকে ধাতস্থ করলো। এসবে বিরক্ত সে বলল, আমি আবারও সরি, দুশ্চিন্তায় খেয়াল করিনি, আর এমন হবে না। লোকটা পড়ল, ওয়েট, আপনার গাড়ি নাম্বারটা আমি নোট করে রাখছি। আবার কখনো এই নাম্বারের গাড়িকে ভুল রাস্তায় দেখলে মামলা ঠুকবো। যারা এবার রেগে গেল, বলল, কানে কি কথা যায় না আপনার? সরি বলেছি, তাতে হচ্ছে না? নাকি মেয়ে মানুষ দেখে মাথায় চড়ে বসেছেন? এই যে ম্যাডাম, ভদ্রভাবে কথা বলুন। আপনি কার সাথে কথা বলছেন জানেন? যারা বিদ্রুপের ছলেই বলল, না, জানি না। কে আপনি? আমি অ্যাডভোকেট আফসার খান, আর আমি চাইলে এক্ষুনি আপনার গাড়িকে থানায় পাঠাতে পারি। যারা হেসে বলল, ওহো, আমি ভীষণ ভয় পেয়েছি। প্লিজ প্লিজ এমন করবেন না অ্যাডভোকেট আশরাফ খান। আফসার চোয়াল শক্ত করেই বলল। আপনি কি আমার সাথে মজা করছেন? যারা শক্ত গলায় জবাব দিল, আপনার মতো এমন অ্যাডভোকেট আমার বাবা অহরহ কিনছেন, সেখানে আপনার সামান্য হুমকিতে আমি ভয় পাবো, সেটা ভাবলেন কি করে? আফসার এগিয়ে আসলো। আচমকা সে এগিয়ে আসায় যারা পিছিয়ে গেল খানিক। আফসার ক্রু হেসে বলল, তাই নাকি ম্যাডাম? আপনার বাবা তো তবে খুব ক্ষমতা। একবার তাকে আমার অফিসে আসতে বলবেন। ক্ষমতার পরীক্ষা না হয় সেখানেই হয়ে যাবে। এই বলে সে পকেট থেকে একটা কার্ড বের করে যারার কোলের উপর ফেলেই বলল, এটা আমার কার্ড, রেখে দিন। কখনো প্রয়োজন হলে ডাকবেন, ক্ষমতা দেখাতে চলে আসব। আফসার ফিরে গেল নিজের গাড়িতে। যারা কোল থেকে কার্ডটা নিয়ে পেছনের সিটে ছুঁড়ে মারল। আজ দিনটাই খারাপ যাচ্ছে তার। সে গাড়ি স্টার্ট দেয়। আফসারের গাড়িটা তার গাড়ি বরাবর আসতেই আফসার চোখে চশমা লাগিয়ে জানালার কাজটা তুলে দেয়। ভেতর থেকে দেখা যায় তার বাঁকা হাসি। জ্বলে উঠে যারা। ঢিল ছুঁড়ে জানালার কাজটা ভেঙে দিতে পারলে কিছুটা শান্তি পেত বোধ হয়। তা করার সাধ্য নেই বলে আপাতত সেও নিজের গাড়িটা ঘুরিয়ে সঠিক পথে এগোয়। পাকিস্তানে এসেছে, থেকেছে অনেক দিন, কিন্তু এত সব ঝামেলার মাঝে নতুন দেশ নতুন জায়গাটার ঘুরে ওঠা হয়নি প্রিয়তার। অনেক অনেক স্বপ্ন আর আশা নিয়ে এদেশে এলেও ফিরে যেতে হচ্ছে খালি হাতে। তাই যাওয়ার আগে আরো সুন্দর কিছু মুহূর্ত তৈরির জন্য মমি জেদ ধরল আজ তারা সবাই মিলে ঘুরতে যাবে। আর ফারজা তো না করতে পারেনি, রাজি হলো। বিকেলের দিকে তৈরি হচ্ছে সবাই। টকটকে লাল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে মৌমি, চুলগুলো বেনি করা। তার মৃগ নয়নাগুলো সাজিয়েছে নিকোষ কালো কাজলে। ঠোঁট চুকল রিক্ত শূন্য। লিপস্টিকের খানিকটা রং আঙ্গুলের টকায় নিয়ে ঠোঁটে ঘষে নিল। ব্যাস তৈরি। ওড়না ঠিক করতে করতে রুম থেকে বের হলো অথপর। অপর পাশ থেকে বের হলো নিহালও। সেও শার্টের হাতা ভাঁজ করায় ব্যস্ত, যার দরুন দুজনের মাঝে ঘটে একটা ছোটখাটো সংঘর্ষ। আচমকা ধাক্কা লাগায় মমি দ্রুত দূরে সরে দাঁড়ায়। নেহাল তার দিকে তাকিয়ে সরি বলতে নিয়েও কেন যেন আর বলতে পারল না। সে আবিষ্কার করলো একটা আস্ত টকটকে লাল গোলাপ দেখছে সে। মমি ইতস্তত হয়ে দাঁড়িয়ে আছে। নেহাল ভ্রু কুঁচকাল। মেয়েটা এত কাজল দিল কেন? এই কাজলে কি নেশা জাতীয় কিছু আছে নাকি? নয়তো তার শরীরটা হঠাৎ এমন লাগছে কেন? কিছু কি হচ্ছে? ভয়ানক কিছু? নিহাল ঢোকিল। বুকের বাঁ পাশে হাত রাখলো সে। তা দেখে ড্যাপ ড্যাপ করে চাইলো মমি। বুঝতে পারলো না কিছু। নিহাল নাক মুখ কুঁচকে বলল, কি লাগিয়েছেন চোখে? আমার বুকে ব্যথা করছে কেন? মমি থতমত খায়, বলে, আমার চোখের সাথে আপনার বুকের ব্যথার কি সম্পর্ক? নিহাল বিরক্ত গলায় বলল, সেটা আমি কি করে বলবো? চোখে হাবিজাবি কি লাগিয়েছেন? তার জন্যই তো আমার বুককে ব্যথা করছে। মমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আমার কাজলের জন্য আপনার বুক ব্যথা? আশ্চর্য, এটা কেমন যুক্তি? নিহাল ঢোকিল। জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, না, আপনি বুঝবেন না। ছোট মানুষরা এত কিছু বোঝে না। অতঃপর চলে গেল সে। মমিকে ফেলে গেল বিশাল গোলক ধাঁধায়। লোকটা কথা তার বোধগম্য হয়নি মোটেও। সে চোখের নিচে হাত রেখে আনমনে ভাবল,
আমার কাজলের জন্য আপনার বুকে ব্যথা হবে কেন? ফারজাদ সোফায় বসা, নিহালও তার পাশে। দিলরুবা বেগম ঘরের দরজা জানলা সব বন্ধ করছেন। বাড়ি থেকে বের হওয়ার পূর্বে এটাই তার প্রধান দায়িত্ব। মমি তার রুমের দরজার সামনে দাঁড়ান। সে প্রিয়তাকে রুম থেকে বের হতে দিচ্ছে না। তার একটাই দাবি, প্রিয়তা চুল খুলে বের হবে। প্রিয়তার লম্বা চুল কোমর অবধি, এত বড় চুল খুলে গেলে জট পাকাবে, তারপর সেই জট খুলতে জান যাবে তার। কিন্তু মমি এসব যুক্তি মানতে নারাজ। চুল খুলতে হবে মানে খুলতেই হবে। প্রিয়তা হার স্বীকার করলো পরিশেষে। মেয়েটার সাথে কথায় কখনোই পেরে ওঠে না সে। অবশেষে চুল খুলল তাই।